আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সে সময় হাতে টাকা আসিল না, তাই দিতে পারি নাই। কিন্তু 2 দিন আগেই তো খলিল বাসায় আসলে ওরে টাকা দিলাম, নগদ 20,000, স্বর্ণের 3 আনার কানের দুল, সব মিলাই প্রায় 40,000-এর মতো। তোরে কয় নাই? না তো, আমাকে তো কিছু বলে নেই। আচ্ছা, রাতে আসলে জিজ্ঞেস করবো নে। ধন্যবাদ আম্মা। তুমি জানো না কত কথা শুনলাম এই জন্য। এত কথা কেন শুনবি? প্রেম করে বিয়ে কইরা আবার কথা কেন শুনাইব? প্রেম করার সময় তো জানতো তোর বাপ নাই, যখন তখন টাকা চাইলে দিতে পারবো না। এখন শোন, খলিলের কাজ হইয়া গেলে 10,000 আমারে দিয়া যাইতে কইস। আজ না হোক এই সপ্তাহে দিয়া গেলে হইব। কি বলো আম্মা? টাকা নিতে না নিতেও ফেরত দিবে কোথা থেকে? সময় লাগবে তো। সব দেওয়ান লাগবে না, খালি 10,000 বাসা ভাড়ার টাকা। আতিয়া জানে না খলিলরে টাকা দিছি, বাড়িওয়ালা আইলে বাসা ভাড়া দেওয়ান লাগবো। তোমার বড় মাইয়া কিন্তু এখনই বদলে গেছে আম্মা। অথচ বাবা মারা যাওয়ার পর যখন এই চাকরি তারে দিছে, তখন এই জন্য দিছে যে সে আমাদের দায়িত্ব নেব। তার পেছনে তোমাদের কম যায় নাই। একবার লেখাপড়া করিয়ে বিয়া দিলা, টাকা নগদ দিচ্ছে আব্বা 1 লাখ, গয়না দিচ্ছে 3 ভরি, ফার্নিচার দিচ্ছে। জামাই খাইয়া যখন ফিরে আসলো, আবার প্রাইভেটে নার্সিংয়ে পড়াইলো আব্বা। ওই চাকরির জন্য জায়গায় জায়গায় তদবির করলো, টাকা দিল। ওর জন্য যা করছো তুমি আর আব্বা, কলিজা কাইটা দিলেও তো তার শোধ হইব না। অথচ 2 দিন চাকরি করতে না করতেই সে ভাবনায় কত। বাসা তার ইনকামে চলে, এই ভাব নেওয়ার আগে ভাবতে পারে না আজ সে চাকরি করে কার জায়গায়, কার সাহায্যে। ওর মতো এত টাকা আর কারো পেছনে খরচ হয়নি। আমার বিয়েতে 40,000 টাকা দিতে ওর কলিজা ছিঁড়ে গেল। আমি তো সব বুঝছি, হিংসা করে আমাকে। খলিলকেও বলছি আপা থাকা অবস্থায় বাসায় না যাইতে। শেষে আমার সংসারে নজর দিলে আমার সংসারও বরবাদ হয়ে যাইব। আল্লাহ মাফ করুক। আসলে আমিও বুঝি জোয়ান মাইয়া, বাচ্চা কাচ্চা নাই, আবার ঘর সংসার করতে চাই। কিন্তু আমরা তো ওর বিয়ার চেষ্টা কম করি নাই। ওর পোড়া কপাল, বিয়া দেওয়ানের আগে পোলা গেল ময়রা। একবার জামাই মরছে, পেটে বাচ্চা মরছে। আরেকবার বিয়া ঠিক করার পর সুস্থ পোলা হার্ট অ্যাটাক করছে। এরপর তো আর কেউ বিয়ার জন্য আগাইলই না। কিন্তু ওভাবে আমরা ওর কামাই খাইতে চাই, তাই ওর বিয়া দেই নাই। মেয়েটার মধ্যে এই শকর নাই যে আমরা পরিবার ওরে জায়গা না দিলে কই যাইতো। এখনো মাথা তো বিয়ার ভূত আছে। তোর আব্বার হাসপাতালের জমিলা সিস্টারের ধরছে একটা পোলা ঠিক করে দিতে। এইটা চিন্তা করে না একটা ভাই এখনো দাঁড়ায় নাই, ছোট বোনের বিয়া দিতে হইব। আমার কথা তো বাদই দিলাম। এখনো বিয়ে করার শখ যায় নাই। আমার বিয়ে দেখা নতুন করে ভূত মাথায় উঠছে, আমি বুঝছি। আম্মা, তুমি যাই কও, আমি খলিলরে নিয়া তোমাদের বাসায় যাব না। জামাই দাওয়াত দিলে এমন দিনে দিবা যেদিন আপা নাইট ডিউটিতে থাকে। আপাকে বইলো এই বয়সে যে তার অতীত জেনেও তাকে বিয়ে করতে চাইবো, সে আসবো তার কামাই খাইতে। আর এমন বেটা বাড়িতে ঢুকলে তোমাদের কপাল পুড়ব কইলাম। ভালোই ভালোই আলোর বিয়ে আগে দাও, আর পড়াইয়ে কাজ নাই। এসএসসি দিলেই বিয়ার চেষ্টা লাগাও। আয়েশার ফোন রেখে দেলোয়ারা বেগম টাকার চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করতে বসেন। যত দিন যাচ্ছে বড় মেয়ে আতিয়ার সাথে ওনার সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে। কেন জানি স্বামীর মৃত্যুর পর মেয়ের উপর মায়া আস্তে আস্তে হারিয়ে ফেলেছেন। ভাবতে চান না, তবু আর 10 জনের কথাই ওনারও মনে হয় আতিয়া অপয়া। আতিয়া যতদিন ছিল না ওনার ঘরে সুখ সমৃদ্ধি ছিল। আতিয়া ফিরে এসে একে একে সব গিলে নিয়েছে। যে কথাটা একসময় আতিয়ার শাশুড়ি বলেছিলেন, সেই কথাটা এখন দেলোয়ারা বেগমেরও মনে হয়। তবে চিন্তা হলো ভাড়ার টাকা কি করবেন। আপাতত বাড়িওয়ালার কাছে 1 সপ্তাহের সময় নিয়েছেন। খলিলের ভেতর দিয়ে দিলেই হলো। বাজারটা না হয় এই সপ্তাহ শাকসবজি দিয়ে চালাবেন। আগামী সপ্তাহে আতিয়া আবার বাজারের জন্য 2,000 টাকা দিবে। মাছ মুরগি কিছু তখন কেনা যাবে। কিন্তু সমস্যা হলো তিনি নিজেও শুধু শাক ভাত খেতে পারেন না। সব সময় ভালো রেঁধে ভালো খেয়ে অভ্যেস। এখন এত পাই হিসেব করে খেতে ওনার কষ্ট হয়। বিরক্ত মুখে রান্না চড়ান। আজ বুটের ডাল
দিয়ে পাট শাক রান্না করবেন, সাথে মরিচ পোড়া। এই দিয়ে 2 বেলা চলতে হবে, একটু সকালের জন্যেও রাখতে হবে। আতিয়া ডিউটিতে যাবার সময় নিয়ে যাবে। মনে মনে তিনিও ঠিক করেন আতিয়া এসে আবার টাকা পয়সা নিয়ে কিছু বললে তিনিও ছেড়ে দিবেন না। মেয়েকে মনে করিয়ে দিতে হবে কার জোরে কোথায় দাঁড়িয়ে আছে। বারবার কান্নাকাটি করে লড়াই জিতবেন না, এবার মুখে মুখেই উচিত জবাব দিবেন। আতিকার আজ কাজে মন বসেনি, মনে মনে যত দোয়া পড়া যায় পড়েছে। ব্যাগের সবকিছু উল্টে পাল্টে দেখেছে বহুবার, কাজে ভুল হয়েছে, সহকর্মীর সাথে ঝগড়া হয়েছে, নিজের হতাশা রাগ ঝেড়ে ফেলেছে রোগীর লোকের উপর। এক রোগীর স্বজন বারবার জিজ্ঞেস করছিল ডাক্তার কখন আসবে। আতিয়া প্রথমে একবার বলছে রাউন্ড শুরু হলে আসবেন। এরপরও যখন কয়েকবার আসলেন তখন একটা ঝাড়ি দিয়ে দিল। রোগীর স্বজন তো রেগে গেলেন, বলেই ফেললেন এমন ভাব করছেন যেন বিনা পয়সায় হাসপাতালে আছি। প্রাইভেট হাসপাতাল যদি এত টাকা দিয়ে রাগ দেখতে হয় তাহলে তো হবে না। সেই রোগীর স্বজন আবার প্রভাবশালী ছিলেন। তিনি ঘটনা অফিসে জানালেন। আতিয়াকে অফিসে ডেকে নিয়ে সাবধান হতে বলা হলো। সেই স্বজনের কাছে ক্ষমাও চাইতে হলো। এমনিতে নিরীহ রোগী আর তাদের লোকজনকে কতদিন কত বিষয়ে রেগে কথা বলেছে, কিছু হয়নি। আর আজ সামান্য বিষয়ে অফিস পর্যন্ত তলব হবে ভাবতে পারেনি আতিয়া। আতিয়ার শারীরিক অসুস্থতার বাহানায় এই যাত্রায় অফিস থেকে সহজে ছাড়া পেল। আশিক আজ প্রথম বেতন পেল। গত 1 মাস বেশ খাটুনি গিয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 10 ঘন্টার ডিউটি। দুপুরে লাঞ্চ ব্রেকে বাসায় গিয়ে খেয়ে আসতো। ভাগ্য ভালো বসুন্ধরা থেকে কাঁঠাল বাগানের দূরত্ব বেশি নয়। বাসায় কাউকে বলেনি এই কাজের কথা। আগে নিজে করে দেখতে চেয়েছে কাজটা করতে কেমন লাগে। একটা শপে শপ অ্যাসিস্ট্যান্টের কাজ নিয়েছে আশিক। অনেক শিক্ষিত ছেলে মেয়েরা এখন এই কাজ করছে। আগের মতো কাজ করা ছেলে বলে মনে হওয়া দিন নেই। ব্র্যান্ডের সবগুলোই তো রীতিমতো স্মার্ট, শুদ্ধ কথা বলতে পারে। শিক্ষিত এমন ছেলে মেয়েদের রিক্রুট করা হয়। আশিকের অনার্স শেষ হয়েছে, চাকরির চেষ্টাও করছে। বড় বোন আতিয়া চেয়েছিল হসপিটালে ঢুকিয়ে দিতে, কিন্তু পিয়নের কাজ আশিক করতে পারবে না। প্রাইমারি নিয়োগ পরীক্ষার রিটেন দিল। ভাইবার পর চাকরিটা যদি হয়ে যায় সবকিছু অনেক সহজ হবে, কিন্তু ঢাকা শহরে প্রাইমারি নিয়োগ হওয়া কঠিন। আশিক তাই বাবার দেশ নোয়াখালী দিয়েছে জেলা হিসেবে। চাকরি হলে নোয়াখালী চলে যেতে হবে। ওখানে সেই ছোটবেলায় যেত, এখন কারোর সাথে যোগাযোগও নেই। মায়ের বাড়ি ঢাকাতেই, মানে সেই ছোটবেলায় নানা নানি সব ছেড়ে ঢাকার পাকাপোক্ত বাসিন্দা হয়েছে। গ্রামে নানার বাড়ি বলতে এখন কিছুই নেই। এই চাকরিটা আশিক বাধ্য হয়ে নিয়েছে। হাত খরচ চালানো মুশকিল হয়ে গিয়েছিল। বড় বোন আতিয়ার আয়ে সংসার চলছে ঠিকই, কিন্তু তাতে কোনো গতি নেই। আতিয়ার বাবা হামিদ আলীর মতো চালু নয়। বাড়তি পয়সা রোজগারের পথ ওর জানা নেই। বাড়তি পয়সা আয়ের নানা পথ জানতে হয়। শুধু চাকরির পয়সার উপর নির্ভর করে চলা যায় না এই শহরে। এই বিষয়টা আশিক বুঝলে ও মা দেলোয়ারা বেগম যে বোঝেন না তা জানে আশিক। মা ভাবেন একই হাসপাতালে কাজ করে স্বামী ভালো চালাতে পারলে মেয়ে কেন পারবে না। বোনের সাথে খুব বেশি সখ্যতা নেই আশিকের, হয়তো বয়সের পার্থক্যের জন্য। তবে বোনের উপর অযথা সবার অভিমান ওকে পোড়ায়। ঘরোয়া কোটকাচালি ওর ভালো লাগে না বলে মা বোনদের ঝামেলাও এড়িয়ে যায়। তবে ওর সাথে কেউ আতিয়ার বদনাম করতে আসলে ও আতিয়ার দিকটা বুঝিয়ে বলার চেষ্টা করে। আতিয়ার সাথে ভাই বোন সবারই বয়সের পার্থক্য অনেক বেশি। আতিয়ার জন্মের পর আরও 2টো ছেলে হয়ে মারা যায় দেলোয়ার বেগমের। প্রায় 10 বছর পর আশিকের জন্ম হয়। এরপর আয়েশা আর আলো আসে। আশিক তাই দেলোয়ারা বেগমের খুবই আদরের ছেলে। এই যে চাকরি বাকরি হচ্ছে না তাতেও দেলোয়ারা বেগম কঠিন কোনো কথা শোনান না। দুপুরে আশিক খেতে গেলে যা থাকে তাই দিয়ে গুছিয়ে আদর করে খাওয়ায়। ভালো খাওয়াতে পারছে না বলে আফসোস করে। মায়ের এই মমতাময়ী রূপের জন্য আশিক চাইলেও মাকে কিছু বলতে পারে না। তবে মাঝে মাঝে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। আজ বেতনের 16,000 টাকা হাতে নিয়ে মনটা ভালো হয়ে যায়। যদিও 10 ঘন্টা কাজ করে 16,000 বেতন কিছু না, তবুও বেকার ছেলের জন্য অনেক কিছু। তাছাড়া এই দোকানে কাজ করে আশিকের ভালো লেগেছে। রকমারি জিনিসের দোকান, পারফিউম, কসমেটিক্স, মেয়েদের কানের দুল, চুলের ব্র্যান্ড সহ সাজসজ্জার জিনিস আছে।
একপাশে বাচ্চাদের জামাকাপড় আর খেলনাও রাখা। আশিকের কাজ দোকানে আসা লোকজনকে জিনিস দেখানো। আশিকের সাথে আরেকজন কাজ করে। দোকানের মালিক মিসবাহ শরীফ, আশিকের মিসবাহ ভাই, বেশ ভালো মানুষ। ক্যাশের সামনে বসে থাকেন। কর্মচারী কম, ছোট ভাই হিসেবেই দেখেন। আশিকের বন্ধু হাসানের বড় ভাই মিসবাহ ভাই। হাসানের মাধ্যমেই এই দোকানে আসা, কাজ নেওয়া। যদিও শুরুতে লজ্জা লাগছিল, বন্ধুর ভাই মালিক মানে বন্ধুও মালিক। হঠাৎ করে বড় ভাই আর বন্ধুর সাথে মালিক ভৃত্যের সম্পর্কে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না। কাজটা করবে কি করবে না দ্বিধায় ছিল। দ্বিধা কাটিয়েছেন মিসবাহ ভাই। এত ভালো ব্যবহার করেন যে আশিকের অস্বস্তি চলে গিয়েছে। টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকে আশিক। এই টাকায় কি কি করা যায় ভেবে ফেলে। 8,000 মায়ের হাতে দিবে, মা খুশি হবে অনেক। 2,000 আতিয়াকে, আলো আর আয়েশাকে 1,000 করে দিবে। ওরা ওদের পছন্দে কিছু কিনবে। যদিও আয়েশা একাই মানবে বলে মনে হয় না, ওর চাওয়ার অভ্যেসটা বেশি। মনে করে হেসে দেয় আশিক আর 4,000 টাকা নিজের কাছে রাখবে। হাত খরচ। আতিয়ার দিনটাই আজ খারাপ ছিল। তীব্র রোদে মেইন রোড থেকে বাসায় হেঁটে এসে আরও তেতে যায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই বিরিয়ানির গন্ধ নাকে ধাক্কা দেয়। বাজার হয়নি, বাসায় বিরিয়ানি আসলো কই থেকে? আতিয়া দেখে সবাই খেতে বসেছে। আজ ওর ওভার টাইম ছিল। একেবারে রাত 8টায় আসার কথা, কিন্তু মন ভালো ছিল না বলে অসুস্থতার কথা জানিয়ে শেষ মুহূর্তে ডিউটি পাল্টে নিয়েছে অন্য সহকর্মীর সাথে। যদিও এর জন্যে আর একদিন ওই সহকর্মীর ওভার টাইম করে দিতে হবে। হাসপাতালে আপাতত সিস্টার সংকট চলছে। সিস্টারদের তাই ঘুরে ফিরে ওভার টাইম করতে হচ্ছে। আতিয়াকে এই মুহূর্তে আশা করেনি দেলোয়ারা বেগম। মেয়ে আয়েশা আর জামাই খলিলকে ফোনে ডেকে এনেছেন। আশিক প্রথম বেতনের টাকা এনে মায়ের হাতে দিয়েছে। আম্মা, এই 8,000 আপনার যা মন চায় খরচ করেন। এই এক কথায় দেলোয়ারা বেগম আপ্লুত হয়ে গিয়েছেন। স্বামী হামিদ আলী বেঁচে থাকতে হঠাৎ হঠাৎ এভাবে 1-2 হাজার টাকা এনে হাতে দিতেন আর বলতেন নিজের মন মতো কিছু খরচ করতে। বহুদিন পর কেউ এভাবে দিল, তাও আবার 8,000। তিনি ঠিক করলেন আজ সবাইকে নিয়ে বিরিয়ানি খাবেন। আতিয়া যেহেতু রাতে আসবে, আতিয়ার বিরিয়ানি তাই তুলে রাখবেন। আলো বলে গিয়েছিল এসএসসির আগে স্কুলে ছুটির পর বাড়তি কোচিং করাচ্ছে সবাইকে, সেটাও ফ্রি, তাই কোচিং শেষে আসতে দেরি হবে। আলোও তাই বাসায় নেই, ওর বিরিয়ানিও তুলে রাখতে হবে। আয়েশা খলিলকে নিয়ে আতিয়া থাকা অবস্থায় রাতে বাসায় আসবে না, তাই এই দুপুরেই তাদের জরুরিভাবে আসতে বললেন। আশিক নিজে গিয়ে সবার জন্য কাচ্চি বিরিয়ানি আর 7 আপ নিয়ে এসেছে। সবাই মিলে আমোদ করে বসতে না বসতেই আতিয়ার আগমন। আয়েশা মায়ের দিকে তাকায়। দেলোয়ারা বেগম চোখের ইশারা করেন। সবই খেয়াল করে আতিয়া। দেলোয়ারা বেগম বলেন, তুই না রাতে আসবি বলে গেলি, তাই তোকে ছাড়া বসে গেলাম। দুপুরে আসবি যে একটা ফোন দিয়ে জানাবি না? যা মুখ হাত ধুয়ে আয়, তোর জন্য বিরিয়ানি আছে। আমি সবার জন্য আনাইছি বিরিয়ানি। তুমি আনাইছো? টাকা কই পাইলা আম্মা? আমার এত কষ্টের টাকা বাসা ভাড়া আর বাজারের জন্য দিলাম, সেই টাকা তুমি কি করছো? সকালে তার হদিস দিতে পারো নাই, অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে তোমরা আমার আড়লে আনন্দ উৎসব করো। আমাকে বললো সমিতি থেকে টাকা তুলে বাসা ভাড়া দিতে, অথচ এখানে লুকিয়ে বিরিয়ানি 7 আপ খাইতেছো। ভাবছো আমার তো ওভার টাইম চলে, আমি তো বাসায় আসবো না। সত্যি তোমাদের দেখলে জোকও লজ্জা পাবে আম্মা। এমনি একটা মানুষের রক্ত চুষে জোকও খায় না। ভাড়ার টাকা গায়েব করে সুখ হয় নাই যে ব্যাগেও হাত দিতে হইলো। না বইলা ব্যাগ থেকে টাকা নেওয়াকে চুরি বলে, জানো তো? তুই এইভাবে কথা বলতেছিস কেন? আমি তোর ব্যাগ থেকে টাকা নিছি। ওই কয় টাকা নিছি তোর ব্যাগ থেকে? কত লাখ টাকা রাখছস তোর ব্যাগে? শুনছস আশিক, তুই না খালি বোনের হইয়া আমারে বুঝাস, আমি যেন মাথা ঠান্ডা রাখি। দেখ তোর বইনের কথা, আমি বলে টাকা চুরি করছি? ওই আতিয়ার টাকা খালি তোর একার আছে? এই বিরিয়ানির টাকা আমার ছেলে দিছে। আম্মা, আমি তোমারে চোর বলি নাই, কিন্তু আমার ব্যাগ থেকে 3,000 টাকা চুরি গেছে। কেউ না কেউ টাকাটা না নিলে টাকা তো আর উড়ে যায় নাই। প্রথমে আমার গয়না তুমি আমাকে জিজ্ঞেস না করে আয়েশাকে দিলা, তোমার গলায় চেন বানালা। বাড়ি ভাড়ার 15,000 কাকে দিছো তুমি জানো? আমি তো একটা মানুষ, তোমরা আমাকে এইভাবে ব্যবহার করো? আপা, আমরা কেউ তোর টাকা নেই নাই, আর তোর কষ্ট হয় আমি বুঝি, কিন্তু তুই যেটা বলছিস খুব খারাপ কথা বলতেছিস। বাসা ভাড়ার বিষয় হলে আমরা সমাধান করব। আম্মা, তোমাকে যে 8,000 দিলাম সেখানে আর কত আছে?
7,000 আছে না? আমাকে দাও, আমি আর 3,000 মিলিয়ে বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। তারপর আপা তুই আমাদের আর চোর বানাইস না। আতিয়া অবাক মুখে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য বোঝে না ঠিক কি হচ্ছে। সে কি আসলেই খুব বেশি বলে ফেলেছে? আপা আসেন আসেন, কি দেখবেন আপা? দোকানের ছেলেটা এগিয়ে যায় ক্যাশে বসে থাকা লোকটার ইশারায়। না, কিছু দেখবো না, একজনের কাছে এসেছি। আশিক কি এই দোকানে কাজ করে? জি, আপনার কি হয়? আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম আপা, এদিকে আসেন। আমি মিসবা, এই দোকান আমাদের। বিল কাউন্টারের সামনে থেকে আতিয়াকে ডাক দেয় মিশবাহ। ওয়ালাইকুম আসসালাম। না, আসলে আশিকের সাথে একটু কথা বলতে আসলাম। সমস্যা নেই, বসেন। ও তো বাসায় খেতে গিয়েছিল, খাওয়া শেষে আমাদের দোকানের কিছু মালামাল নিয়ে আসার কথা, চলে আসবে এখনই। আপনি বসেন। মিশবাহ দোকানের অন্য ছেলেটাকে ইশারায় কিছু আনতে বলে। আতিয়া মানা করে ওঠে। না না, কিছু লাগবে না, কিছু খাবো না। আমি ডিউটি থেকে সরাসরি এখানে আসলাম। বাসায় গেলে হয়তো আশিককে পেতাম না, হয়তো খেয়ে বের হয়ে গিয়েছে এতক্ষণে, সেজন্য এখানে আসা। কোনো বিপদ আপদ হয়নি তো? দোকানে চলে আসতে হলো, রাত পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? ফোন দিতে পারতেন তো। কিছু মনে করবেন না, সমস্যা থাকলে আমাকে খুলে বলেন, দেখি কি করতে পারি। না, সেরকম কিছু না, আসলে বিষয়টা পারিবারিক। বাসায় কথা বলা সহজ হবে না ভেবে দোকানে আসলাম। ফোনে বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো মনে হলো। আতিয়া অনেক অস্বস্তি নিয়েই দোকানে এসেছে। সেদিন বিরিয়ানির টাকা নিয়ে জবাবদিহি করে সে নিজেই যেন সবার কাছে খারাপ হয়ে গিয়েছে। আয়েশার স্বামী খলিল খাওয়া রেখে উঠে গিয়েছিল। আয়েশাও বোনকে 2-4টে কথা শুনিয়ে দিয়ে খলিলের সাথে চলে গিয়েছে। মা দিলওয়ারা বেগম তো মৃত স্বামীকে ডেকে ডেকে কান্নাকাটি করে মেয়েকে এক কাদা অভিশাপ দিলেন। আশিকও খায়নি। আতিয়া এত হতভম্ব হয়েছে যেন সমস্ত অপরাধ তার। টাকা হারিয়েছে তার দোষ, টাকা হারানোর কথা বাসায় বলেছে সেটাও তার দোষ, কেউ খেতে পারেনি সেটাও তার দোষ। তার চেয়েও খারাপ হলো রাতের বেলা যখন আয়েশা ফোন করে দেলোয়ার বেগমকে বললেন খলিলের থেকে থেকে বমি হচ্ছে। আতিয়া নাকি খলিলের খাওয়ায় নজর দিয়েছে। আমার এত গরমে বিরিয়ানি খেয়েছে, গরমে হয়তো বিরিয়ানি টকে গিয়েছে, তাই ফুড পয়জনিং হয়েছে। বমি হচ্ছে সেজন্য, বমি পেট খারাপ বিরিয়ানি খাওয়ার জন্য হয়েছে, কারণ নজরে না। আয়শা লেখাপড়ায় তো গোল্লা আসছিল, তাই সহজ কথাও মাথায় ঢোকে না। তোর পায়ে পড়ি আতিয়া, আর কারো জীবন খাইস না। তোর জামাই বাচ্চা বাপ সব খাইছস, ভাই বোনগুলোর আর খাইস না। আয়েশার সংসারে অশান্তি তোর লাইগা। আমার জন্য আয়শার সংসারে অশান্তি? আমি আয়শার সংসারে কি করছি? বিয়ের অনুষ্ঠানের পর কোনো দিন ওর শ্বশুর বাড়িতে পর্যন্ত যাই নাই। একটা কথা বললেই হইল। তারপরও কথা কাটাকাটি চলে। দেলোয়ারা বেগম আতিয়ার সাথে কথা বলা বন্ধ রেখেছেন। আতিয়াও আর মান ভাঙাতে যায়নি। বাসা ভাড়া আশিক দিয়ে দিয়েছে, আর বাজারের জন্য দিয়েছে 2,000। আতিয়া মানা করেনি, কেননা এই মুহূর্তে 12,000 বাড়তি খরচ সে করবে না। ধারের সুদ টানা অনেক কষ্ট, কিন্তু এই 12,000-এর জন্য 12 ভূতের অত্যাচার সহ্য করতে হচ্ছে। বাসার সবাই এমন ভাব করছে যেন আতিয়া এতদিন কিছুই করেনি। মায়ের স্বভাবের সাথে আতিয়া পরিচিত, তাই কিছু মনে করছে না, কিন্তু নিজে মনে মনে ঠিক করেছে আশিকের সাথে কথা বলবে। প্রথম আয় করে সবার জন্য কিছু করতে চাইলো, আর সব এভাবে নষ্ট হলো। বাসায় তো কথা বলতে পারে না সহজভাবে, সুযোগও পায় না, তাই দোকানে আসা। সামনাসামনি দুটো কথা বলবে। জুস নেন। এই যে, আপনার নাম তো জানি না। আতিয়া আমার নাম। আপনি আবার জুস আনলেন কেন? মিশবাহ একটা জুসের গ্লাস এগিয়ে রেখেছেন। আতিয়া আসলেই ক্লান্ত। ডিউটি শেষে বাসে করে কারওয়ান বাজার সিগন্যালে নেমে এই পথটুকু হেঁটে আসতেই ঘেমে নিয়ে গিয়েছে। টিস্যু নেই, ওড়নার আঁচল দিয়েই ঘাম মুছছিল আর ভাবছিল। মিশবাহ খেলাই করেছেন বলেই হয়তো চায়ের বদলে জুস আনিয়েছে। দোকানের একজন কর্মচারীর বোনের জন্য যে দামি জুস আনাতে পারে সে লোক নিঃসন্দেহে ভদ্রলোক। এই জুসগুলোর দাম আতিয়া জানে, গ্লাস প্রতি 160 থেকে 180। আগে বসুন্ধরা আসলে কেনাকাটা করার চেয়ে এসব হাবিজাবি খাওয়ার শখ ছিল বেশি। এখন বসুন্ধরা আসে না বছর হলো। মনের সব রং যেন তার মতোই মলিন হয়ে গিয়েছে। জুস মুখে নিয়ে আতিয়ার কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন ফলের জুস বুঝতে পারছে না, তবে বেশ লাগছে। চাকরি করেন মনে হয়, কোথায় কাজ করেন? আমি মিলেনিয়াম হাসপাতালে আছি, নার্সিং পেশায় আছি। ভালো ভালো, মানুষের সেবা করা পুণ্যের কাজ,
অনেক পরিশ্রমের পেশা আপনাদের। আমার আব্বাকে নিয়ে 10 দিন হাসপাতালে ছিলাম ওয়ার্ডে। তখন কাছ থেকে খেয়াল করলাম যে গণওয়ার্ডে এত রোগী, আপনারা ঠিকমতো বসে পানি খাওয়ারও সময় পান না। আতিয়ার মন ভালো হয়ে যায়। হাসপাতালে কাজ করে শুনলেই আগে মানুষ নেগেটিভ কথা বলে। কে কবে কোথায় চিকিৎসা নিতে গিয়ে হেনস্থা হলেন তার বয়ান থাকে। আর ডাক্তার সিস্টারদের ব্যবহার নিয়ে তো সমালোচনা কখনোই শেষ হয় না। কথা সব ভুল তা নয়, বরং সত্যি সেবাদানকারী পেশায় সবাইকে আরও সহনশীল হতে হবে। আতিয়া নিজেও ব্যক্তিগত হতাশা রোগীর লোকজনের উপর ঝেড়ে ফেলে। ভাই আমি উঠি, আশিক আসতে মনে হয় দেরি হবে। আপনার সময় নষ্ট করলাম, বাসায় যাব। আর কিছুক্ষণ বসতে পারেন, আমাদের সমস্যা নেই। দুপুরে এই সময় কাস্টমার থাকে না, লাঞ্চের সময় তো 4টা থেকে আবার লোকজন হয়। আপনার বাসা কই? আমাদের বাসা কাঁঠাল বাগানে, ফ্রি স্কুল স্ট্রিটে, গলির ভেতর। আচ্ছা, তাহলে তো মায়ের বাসার কাছাকাছি থাকেন। ভালো ভালো। আমার মায়ের সাথেই থাকি, আমার স্বামী মারা গিয়েছে, আমি বিধবা। আমি দুঃখিত, আসলে বুঝে বলিনি। মিসবাহ বিব্রত হয়ে যায়। আসলে এই জন্য হুটহাট কথা বলা ঠিক না। না কোনো সমস্যা নেই, আপনি তো আর জানেন না। আচ্ছা যাই, শোনেন, আশিক এলে বলার দরকার নিয়ে আমি এসেছিলাম, আবার চিন্তা করবে শুধু শুধু। রাতে বাসায় গেলে কথা বলবো ইনশাল্লাহ। আতিয়া বের হয়ে যায়। কি মনে করে মিসবাহ 2 মিনিট পর দোকান থেকে বের হয়ে দূর থেকে আতিয়াকে লক্ষ্য করে। আতিয়ার কালো বোরখার সাথে কমলা ওড়না পেঁচিয়ে পড়েছে। উজ্জ্বল কমলা রং তাই দূর থেকে নজর কাড়ে। রাস্তায় নেমে রাস্তা পার হয় আতিয়া। মিসবাহ একটু দূরত্ব রেখে পার হয়। আতিয়া রিকশার সামনে গিয়ে দরদাম করে, দাম বনে না। আর কোনো রিকশাকে জিজ্ঞেস না করে হাঁটতে শুরু করে। মিসবাহর খুব ইচ্ছে করে একটা রিকশা ডেকে আতিয়াকে উঠিয়ে দিয়ে বলে, ভাড়াটা আমি দিয়ে দিই প্লিজ, আপনি বাসায় যান। কিন্তু লোকলজ্জায় কত কিছুই আমাদের বলা হয় না। আশিক ফিরে প্রায় রাত 10টায়। ওই দিনের ঘটনার পর আশিক একটু রাত করেই বাসায় আসতো। আতিয়া ক্লান্ত থাকে, তাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আশিক বাসায় এসে খেয়ে ঘুমিয়ে যায়। সকালে আতিয়া যখন ডিউটিতে যায় তখন ঘুমিয়ে থাকে। আতিয়া কাজে যাওয়ার আরও বেশ কিছুক্ষণ পর উঠে নাস্তা করে দোকানে চলে যায়। আতিয়া তাই কথা বলারই সুযোগ পায় না। আজ আশিক তাড়াতাড়ি আসলো। আতিয়াও আজ বসেছিল। রাত বেশি হলেও আশিকের সাথে কথা বলেই ঘুমাবে ঠিক করেছিল। আশিক তোর সাথে কথা ছিল। আমারও। তুই মিসবা ভাইকে চিনিস আপা? তোর দোকানের মালিক না, আজই দেখা হলো। তোর খোঁজে গিয়েছিলাম, ওনাকে বললাম আমার কথা না বলতে। আমি হঠাৎ দোকানে গিয়েছি, শুনলে তুই চিন্তা করবি। আপা, মিসবা ভাই তোকে বিয়ে করতে চায়, বিয়ে করবি? আতিয়ার মুখে কথা সরে না। আমাকে কে কি করতে চায়? বিয়ে? বিয়ের কথা তিনি তোকে বলেছেন? ওনার সাথে দেখা হলো, কথা হলো আজই প্রথম, তাও মিনিট 15-20 মিনিটের জন্য। এর মাঝে তিনি কি দেখে বিয়ের প্রস্তাব দিলেন? তাছাড়া ওনার এখনো বিয়ে হয়নি, ওনার তো বয়স হয়েছে, সামর্থ্য আছে, ব্যবসায়ী মানুষ। আমি তো ওনাকে সংসারী লোক ভেবেছি। আমি শুনেছি তিনি দোকানের আরেকটা ছেলেকে বলেছিলেন মেয়েকে কোচিং থেকে আনতে যাবেন। আশিক, তুই আমার সাথে ফজলামি করতেছিস তাই না? আপা রেগে যাচ্ছ কেন? মিসবা ভাই বিয়ের কথা বলেন নাই। তাহলে তুই বললি কেন তিনি আমাকে বিয়ে করতে চান? আমাকে নিয়ে মশকরা করিস? আমি তোর খোঁজে দোকানে গিয়েছিলাম। তোদের কি মনে হয় এখন আমি রাস্তাঘাটে বিয়ের জন্য পাত্র খুঁজে ফিরি? হ্যাঁ, বিয়ের জন্য আমি এত পাগল হয়ে গিয়েছি যে একজনের বউ বাচ্চা থাকলেও তার গলায় ঝুলে পড়বো? সেরকম হলে বহু আগেই করতাম। অনেক মানুষ প্রস্তাব দিয়েছে, আলাদা ঘর নিয়ে ওঠাবে বলেছে, কিন্তু না আমি সতীনের সংসার করব, না কারোর সতীন হব। মনে কষ্ট পেলাম রে আশিক। আরে তুমি তো কান্নাকাটি শুরু করলা। আসলে আমারই কতটা গুছিয়ে বলা হয় নাই। শোন, মিসবা ভাইয়ের বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তালাক হয়ে গিয়েছে। এরপর ভাইয়ের বিয়ের জন্য অনেক দিন থেকে ওনার পরিবার চেষ্টা করছিল, তিনি রাজি ছিলেন না। ওনার একটা মেয়ে আছে, মেয়েকে নিয়ে জীবন কাটাতে চান বলতেন। তোমার সাথে বিয়ের কথাটা মারুফ তুলেছে। মারুফ মিসবা ভাইয়ের ছোট ভাই, আমার বন্ধু। মিসবা ভাই নাকি মারুফের কাছে তোমার খোঁজ খবর নিয়েছেন। মানে কতদিন হলো বিধবা, সন্তান আছে নাকি, তোমাকে বিয়ে শাদী আর দেয়নি কেন, এসব। মারুফের তাই মনে হলো মিসবা ভাইয়ের তোমাকে পছন্দ হয়েছে। আমাকে মারুফ জিজ্ঞেস করলো তোমার বিয়ের কথা ভাবি নাকি আমরা। ভাবলো সে বাড়িতে কথা বলবে।
তোরা দুজন বাচ্চা বাচ্চা মানুষ, কি কথা বললি না বললি তার উপর ভিত্তি করে এভাবে বলে ফেললি যে আমাকে বিয়ে করতে চায়। এমনিও তো কৌতূহল থেকে জিজ্ঞেস করতে পারেন। বিধবা মহিলা, ডিভোর্সি মহিলা শুনলে মানুষের অনেক কৌতূহল হয়, কি করে কিভাবে জীবন চলে এসব, কিন্তু ওই আগ্রহ পর্যন্তই। তোর মিসবাহ ভাইও আলাদা কিছু না। বিয়ে করতে হলে সবাই কম বয়সী সুন্দরী মেয়ে, অবিবাহিত মেয়ে খোঁজে। তা ছেলের যত নাম্বার বিয়ে হোক আর বয়স যতই হোক, আর ওনার তো অবস্থা ভালো, নিজের ব্যবসা আছে, আমাকে বিয়ে করতে যাবে কেন? তোর আগ্রহ থাকলে বল, মারুফ বাসায় কথা বলে দেখুক, না হলে না হবে। মিসবা ভাই লোক খারাপ না। লোক খারাপ না হলে তালাক হলো কেন? কেন মহিলাদের দোষে তালাক হতে পারে না? শুনেছি ওনার স্ত্রী অন্য একজনকে পছন্দ করে ঘর ছেড়েছেন, মেয়েকেও সাথে নেয়নি। না করে দিবে ভেবেও না করতে পারে না আতিয়া। লোকটাকে খারাপ মনে হয়নি, কিন্তু 15 মিনিটে কি আর কাউকে চেনা যায়? বহু জায়গা থেকে প্রত্যাখ্যান পেয়েছে। এখানে তো কোনো কিছু আশা করাও হাস্যকর, কিন্তু হাতের বাজুতে বাঁধা তাবিজের কথা ভেবে কেন জানি মনে একটা শান্তি আর বিশ্বাস আসে। জমিলা আপা বলেছিলেন এই তাবিজে কপালের ফাড়া কেটে যাবে। দেখাই যাক না কি হয়। জানি না, দেখিস উল্টাপাল্টা কথা বলে তোর চাকরির না সমস্যা হয়। আমি দোকানে গিয়েছিলাম তোর সাথে কথা বলতে। এত রাত করে বাসায় আসিস কেন? শরীর খারাপ করবে। আর আমার উপর মনে কষ্ট রাখিস না। আমি জানতাম না বিরিয়ানির টাকা তোর দেয়া, ভুল বুঝেছি। আসলে সকালে আম্মা 15,000 টাকা নষ্ট করছে, এই কথা শুনে গেলাম। তারপর হাসপাতালে গিয়ে দেখি ব্যাগ থেকে 3,000 টাকা নেই। এরপর অফিসে রোগীর লোক অভিযোগ করছে, সেখানে আবার স্যার কথা শোনালেন। সব মিলিয়ে মাথা খারাপ ছিল রে। মনে কষ্ট নিস না। আর বাসা ভাড়া, বাজার খরচ দিছিস বলে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের কি আছে? হ্যাঁ, তুমি তো সব সময় দাও। এই টাকা তো খরচের জন্যই দিয়েছিলাম আম্মাকে। ভেবেছিলাম তোমাদের 3 জনের হাতেও 1000 করে করে দেব, কিন্তু এখন হাতে শুধু নিজের হাত খরচ আছে, আর টাকা নেই। তবে তোমার টাকা কই হারালো বুঝলাম না। আম্মা টাকা কাকে কি জন্য দিয়েছে আমিও জানি, তুমিও জানো, কিন্তু ব্যাগে 3000 গেল কই? সেটা তো আমারও কথা। বাসে নিলে তো খোলা না হলে ব্যাগ কাটা থাকতো। টিস্যু পেঁচানো ছিল, টিস্যু আছে, টাকা নেই। আর আমাদের তুই কত দিতে পারবি? একটা মাত্র ভাই, বোনেরাই তো আগে নেব, তারপর ভাইয়ের বউ। বহুদিন পর 2 ভাই বোন লম্বা সময় গল্প করে। দেলোয়ারা বেগম একবার এসে দেখে গিয়েছিলেন, কিন্তু কিছু বলেন না। আতিয়ার সাথে আশিকের এত ভাব ভালোবাসা কেন জানি ওনার ভালো লাগে না। কিছুক্ষণ আড়ি পেতে শুনলেন কি আলাপ করে দুজন। আশিক আতিয়ার বিয়ের কথা ভাবছে দেখে রাগ হয়। আশিককে বেকুব মনে হয়। 2 টাকা ইনকাম করতে না করতে ছেলে ভাবছে ঘরের সব দায়িত্ব ও নিতে পারবে। আতিয়ার 30,000 বেতনেই সেখানে টানাটানি হয়, সেখানে আশিকের 16,000-এ কি হবে? ভেবেছিলেন আতিয়ার সাথে আশিকও আয় করা শুরু করলে একটু আরাম আয়েশের মুখ দেখবেন, কিন্তু তাও বোধহয় কপালে নেই। না, আতিয়া ওনার নিজেরই মেয়ে, তারপরও আতিয়ার প্রতি কেন জানি একটা ক্ষোভ দেলোয়ারা বেগমের। আতিয়ার জন্মের পর আরও 2 সন্তান হয়েছিল দেলোয়ারা বেগমের। একজন জন্মের 3 দিন পর মারা যায়, আর একজন 3 বছর বয়সে। হঠাৎ জ্বরে 2 দিনের মাথায় মারা গিয়েছিল। তখন আতিয়ার কোনো দোষ ওনার মনেও আসেনি, কিন্তু বহুদিন পর ওনার মনে হয় আতিয়া অপয়া, তাই ওনার 2টো সুস্থ ছেলে মারা গিয়েছে। আশিকের জন্মের পর তাই চোখে চোখে রাখতেন। বড় আদরের ছেলে। আতিয়া যাকে ভালোবাসে বা যে আতিয়াকে ভালোবেসে তার কাছাকাছি থাকে, তারই কেন জানি ক্ষতি হয়। আতিয়ার নানি এত আদর করতেন আতিয়াকে, তিনিও তুম করে ঘুমের ভিতর হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আতিয়া ওনার সাথেই ঘুমাতো। একদম সুস্থ সবল মানুষ ছিলেন। আতিয়াকে তাই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। সেখান থেকেও 2 বছর না যেতে বিধবা হয়ে ফিরে আসলো। আতিয়া আসার পর আতিয়ার বাবা হামিদ আলী মারা গেলেন। কাউকে এসব বললে দেলোয়ারা বেগমকে খারাপ বলবেন মা হয়ে মেয়েকে এমন চোখে দেখেন, কিন্তু সবাই তো বলে আতিয়া অপয়া। এখন আতিয়ার আয়ে সংসার চলে, তাই না চাইলেও আতিয়াকে চোখের সামনে মেনে নিতে হয়।
কিন্তু মনটা ধুকপুক করে। আতিয়ার জন্য অন্য কোনো সন্তানের ক্ষতি হয় তাই ভেবে ভয় পান। ছেলের ভালো চাকরি হয়ে গেলে আতিয়াকে কর্মজীবী হোস্টেলে উঠে যেতে বলবেন ভাবেন। আতিয়ার একার আর কত টাকা লাগবে চলতে? মাসে মাসে ওনার হাতে থাকা টাকা দিয়ে যাবে আতিয়া। তিনি ছেলের সংসারে থাকবেন, খাবেন, ছোট মেয়েটাকেও একটা বিয়ে শাদী দিবেন। তখন আয়েশাও জামাই নিয়ে যখন তখন বেড়াতে আসতে পারবে। সবকিছু গুছিয়ে নেওয়ার আগে আতিয়া বিয়ে করুক তা তিনি চান না। আতিয়ার বিয়ে হয়ে গেলে বিপদে পড়বেন। তখন কি আর আতিয়া এই সংসার দেখবে? নিজের সংসারে ব্যস্ত থাকবে। বহুদিন পর ভালো ঘুম হয় আতিয়ার। একটা সুন্দর স্বপ্নও দেখে শাড়ি পরে নদীর ধারে বেড়াতে গিয়েছে। ও একা নয়, তার সাথে একজন লোকও আছে। লোকটা আগে নৌকোয় উঠেছে। স্বপ্নের চেহারাটা কার বোঝে না আতিয়া, কিন্তু নৌকায় ওঠার সময় লোকটা হাত বাড়িয়ে দিয়েছে। আতিয়াও সহজভাবে বাড়ানো হাত ধরে নৌকায় পা রাখে। ঘুমের ভেতরও হাসে আতিয়া। স্বপ্নের রেশ রয়ে যায় ঠোঁটের কোণে। রাতুলের সাথে আজ বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাওয়ার কথা আলোর। মিরপুর 1 পর্যন্ত আলোর পৌঁছতে হবে। সেখান থেকে রাতুলের সাথে যাবে, কিন্তু পথে যোগাযোগ করতে মোবাইল লাগবে, আসা যাওয়া করতে টাকা লাগবে। ফেসবুকে আলোর ছবিগুলো ভাই আশিকের ফোনে তোলা। অল্প টাকার চাইনিজ ফোন হলেও ছবি আসে ভালো। এই ফোনটা পাওয়া গেলে ভালো হতো, ছবি তুলতে পারতো। এতদিন তো রাতুলের সাথে ক্লাসের বাইরে দেখা করেছে। বলেছে সামনে বোর্ডের পরীক্ষা, তাই বাসা থেকে ফোন আনতে দেয় না, সময় নষ্ট করবে বলে। ডেটিংও করেছে আশেপাশে ফাস্টফুডের দোকানে। ইদানিং রাতুল বাইরে ঘুরতে যাওয়ার চাপ দিচ্ছে। ওর সব বন্ধুরা নাকি গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করে। আশুলিয়া পূর্বাচল কত দূরে দূরে ঘুরতে যায়, আর আলো ওকে এতটুকু বিশ্বাস করে না যে ওর সাথে সামান্য পার্কে যেতে চায় না।